তো আই এক্স এবং আই ওয়াই এর যে দুটো ফর্মুলা আছে, এক্সের ফর্মুলাটা ভালো করে দেখো, বি ডি কিউব বাই 12। একটা রেক্ট্যাঙ্গুলার ফিগারের এইটা হচ্ছে তার ফর্মুলা। সেম এই রেক্ট্যাঙ্গেল ফিগারের আই অর্থাৎ মুভমেন্ট অফ ইনার্সিয়া ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে আই দিয়ে ডিনোট করা হয় মুভমেন্ট অফ ইনার্সিয়াকে, যেটাকে আমরা শর্ট ফর্মে লিখি এমআই। সিজি অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটিটাকে ডিনোট করা হয় ওয়াই বার কমা এক্স বার, যেটা যার বার মানে হচ্ছে ইন টোটাল। তো ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে ওটাকে ভাগ করা হয় হচ্ছে ডি বি কিউব বাই 12। একটু ভালো করে দেখে নাও, এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে হচ্ছে বি ডি কিউব, আর ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে ডি বি কিউব, মানে উল্টে যাচ্ছে, ডিভাইডেড বাই 12 দুটোর ক্ষেত্রেই সমান। তো এখানে আমি যদি করতে যাই, আই ওয়াই ওয়াই বার করেছে, লিখেছে ভালো করে দেখো মিলিমিটার, মিনিমাম। তার মানে এই এখানে এই যে টিটা আছে, আমি যদি সব কিছুকে এখানে ডিলিট করে দিই একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নেওয়ার জন্য, তাহলে দেখো একটু এইভাবেই দেখো, হ্যাঁ আমি আর ঘোরাচ্ছি না, এটা তো ফিগার, যেভাবে হোক দেখতে অসুবিধা নেই। এইটা হচ্ছে 120 মিলিমিটার, এটা হচ্ছে 16 মিলিমিটার। আমাকে অঙ্কটা পুরোটাই প্রথম থেকে আমি সিজিএস পদ্ধতিতে বা এমকেএস পদ্ধতিতে করছি, আমি এসআই ইউনিটে করছি না। তো এখানে আমি সেন্টিমিটারে কনভার্ট করে নিতে পারবো 100 দিয়ে বা 10 দিয়ে ভাগ করে। আর এই রেক্ট্যাঙ্গুলারটার ক্ষেত্রে যদি এই তোমাকে সোজা জিনিসটাকে ভাবতে হবে, আমি এরকম মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে ট্যাবটাকে আছি বলে তাই মনে হচ্ছে। তাহলে এর এইখানে হচ্ছে তোমার এইটা হচ্ছে ওর ডেপথ, আর এই ছোটো যেটা আছে অর্থাৎ ছোটোটাও আছে 16 মিলিমিটার, এটা হচ্ছে ওর বি। তো আমি এখানে যে আই ওয়াই ওয়াই এর ফর্মুলাটা বসিয়েছে দেখো, 1.6 ইন্টু 12 কিউব, 1.6 মানে হচ্ছে এর ডি, আই ওয়াই ওয়াইটা বার করছে। ডি ইন্টু বি কিউব, বি মানে হচ্ছে এই 120টা ডিভাইডেড বাই 12 প্লাস তারপরে রেক্ট্যাঙ্গেলটায় চলে আসছে 15টা আছে হচ্ছে ওর ডি মানে ডেপথ, আর 1.6টা আছে ওর ব্রেথ ডিভাইডেড বাই 12। যদি এইটাকে আমি একটু সহজ ভাষায় বোঝার চেষ্টা করি, তাহলে যদি আমি এইখানে আঁকি তাহলে কীরকম হবে এই জিনিসটা বুঝে নাও। এটা কিন্তু ম্যাসিভ অঙ্কেতে ফেস করতে হবে। এইটা আছে 120 হোয়াট এভার সেন্টিমিটার মিলিমিটারে আসছি না, এটা আছে 16, এইটা আছে 16, এই ডেপথটা আছে 150। তো আমাকে যদি আই এক্স এক্স বার করতে হয়, তাহলে আমাকে করতে হবে হচ্ছে বিডি কিউব। এইটার ক্ষেত্রে বি হচ্ছে এইটা, ডি হচ্ছে এইটা, তার মানে হচ্ছে 120 ইন্টু 16 কিউব, বিডি কিউব বাই 12। সেমভাবে এইটার ক্ষেত্রে অর্থাৎ ওয়েবের ক্ষেত্রে সালা করানোর সময় জয়েন হলে না ওরকম মাটকা গরম হয়ে যায়, ডিস্টার্ব। এই ওয়েবের ক্ষেত্রে 16টা হচ্ছে, এটা হচ্ছে ফ্লেঞ্জের ক্ষেত্রে, প্লাস যেহেতু দুটো ফিগার একসাথে কম্বাব আছে, প্লাস 16টা হচ্ছে বি, 150টা হচ্ছে ডি কিউ বাই 12। এইটাকে করে সমাধান করলে আমি যে আনসারটা পাবো সেটা যা হবে হবে।
সেম আমাকে বার করতে হবে হচ্ছে আই ওয়াই ওয়াই। আই ওয়াই ওয়াই বার করার ফর্মুলাটা কি আছে? আই ওয়াই ওয়াই। আই ওয়াই ওয়াই বার করার ফর্মুলাটা কি? আই ওয়াই ওয়াই বার করার ফর্মুলা হচ্ছে ডিবি কিউব। মানে তখন এই সেম ডি আছে তোমার, ডি মানে হচ্ছে 16 ইন্টু বি মানে হচ্ছে 120 তার কিউব বাই 12 প্লাস ওয়েবের ক্ষেত্রে এটাও চলে গেল হচ্ছে ফ্লেঞ্জ। এবার ওয়েবের ক্ষেত্রে হচ্ছে 16টা হচ্ছে তোমার ডিবি কিউব, ডি ডি 16টা গুলিয়ে যায় গো আমার নিজেরই, তোমাদের রিপিট করতে করতে 16 মানে হচ্ছে ডিবি কিউব। ওকে, এখানে হচ্ছে ডি হচ্ছে তোমার 150 ইন্টু বি হচ্ছে তোমার 16 তার কিউব ডিভাইডেড বাই 12। এইটা প্লাস এইটা আমি যদি করি, যেটা আনসার আসবে, এই দুটো আনসারের মধ্যে যেটা ছোট, অর্থাৎ ম্যাসিভ ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে 90টা অঙ্কের ক্ষেত্রে দেখা যায় আই ওয়াই ওয়াই ইজ অলওয়েজ লেস দ্যান আই এক্স এক্স। কিন্তু এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো থাম রুল নেই যে আই ওয়াই ওয়াইটাই ছোটো হবে, এরকম কিন্তু কোনো রুলস নেই। আমি একটা জাস্ট ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য বলছি। অনেক সময় পরীক্ষা হলে সময় থাকলো না, তখন ফট করে বার করে এটাকে ওয়াইটাকে বার করে বসিয়ে দিয়ে অঙ্ক করে বেরিয়ে গেলে যদি কপাল জোর থাকে ওটা কম হয় তো ঠিক আছে, তুমি পাস করে যাবে, ও নাম্বার পেয়ে যাবে। কিন্তু হয় না, এরকম কোনো রুলস নেই, কিন্তু দুটো বার করে কম্পেয়ার করে দেখতে হয়। কিন্তু এখানে করেনি, বইয়ের ক্ষেত্রে ডাইরেক্ট আইটাকে বার করে মিনিমাম বলে লিখে দিয়েছে, সেইটাকে এখানে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এবার সেটা সেন্টিমিটারে আছে কি মিলিমিটারে আছে সেইটা তোমাকে কনভার্ট করে দেখে নিতে হবে। যেহেতু অঙ্কটা প্রথম থেকে আমরা মিলিমিটারে নয়, আমরা সেন্টিমিটারে করছি, যেহেতু প্রথম থেকে আমরা এটা সেন্টিমিটারে করছি, তো তোমাকে এটা সেন্টিমিটারেই করে যেতে হবে। এই করে এরপরে যেটা আমাদের অয়েলার্সের ফর্মুলা আছে, অয়েলার্সের ফর্মুলাতে বসিয়ে দিতে হবে। অয়েলার্সের একটা কমন ফর্মুলা, যে ফর্মুলাটা তোমাদের এর আগের ক্লাসেও বলেছি, সেই কমন ফর্মুলাতে বসিয়ে দিতে হবে। এখানে তোমার এই অঙ্কটার পেছনে এই সেন্টার অফ গ্র্যাভিটি বার করতে হলো, মুভমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হলো শুধুমাত্র এই আইটাকে বার করার জন্য, অনলি এই আইটাকে বার করার জন্য। কেন ইয়ের মান তোমাকে অঙ্কের শুরুতে প্রথমেই বলে দিয়েছিল, কত একটা 10⁶ না কত একটা কি বলেছিল, এইখানে আছে, এই যে এই জায়গাটা আছে 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার একটা বলে দিয়েছিল, সেই মোতাবেক আমি এখানে বসিয়ে দিতে পারবো, তাই করেছে। 2 × 10⁶ বসিয়ে দিয়েছে। পাইয়ের মান সবাই জানো, ইউনিভার্সাল মান, সেটা বসিয়ে দিচ্ছে। এল তোমাকে দুটো হিঞ্জ বলে দিয়েছে, তার মানে যেটাই ক্যাপিটাল এল সেটাই স্মল এল, সেইটা বসিয়ে দিতে পেরেছো। তোমাকে এই ভ্যালুটার জন্য এত চব্য করতে হবে। এবার তুমি যদি বলো যে দাদা সবই তো বুঝলাম, তাহলে এই ঘোড়ার ডিমটাকে বার করতে গেলাম কেন, এই এত কিছু করে এত কিছু লম্পঝম্প করতে গেলাম কেন? আমি তো প্লেন এই বিডি কিউব বি ফর্মুলাটা কিন্তু আমি আবার বলছি এখানে মেনশন করা আছে, ফর্মুলাটা দেখে নাও, দরকার বলে নোট করে নাও। আই ওয়াই মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মুভমেন্ট অফ ইনার্সিয়া, যেহেতু দুটো ফিগার আছে তাই ডিবি কিউব, এটা ফর্মুলাটা অ্যাকচুয়ালি তোমরা যদি অন্য কোনো ভালো বইয়ে দেখো দেখবে এইভাবে ফর্মুলাটা লেখা আছে, এই বইটাতে নেই, যে D1 B1 কিউব বাই 12 প্লাস D2 B2 বাই 12 এর মাথায় কিউব। এটা হচ্ছে আই ওয়াই ওয়াই এর ফর্মুলা। সেমভাবে আই এক্স এক্স এর ফর্মুলা, বি জাস্ট উল্টে যাবে, এটা ডি বি ছিল, এটা বি ডি হয়ে গেল, কিউব বাই 12 প্লাস এটা সেম 1 1 তার মানে এইটা হচ্ছে ফ্লেঞ্জের ক্ষেত্রে, এটা হচ্ছে ওয়েবের ক্ষেত্রে। সেম
এটা হচ্ছে ফ্লেঞ্জের ক্ষেত্রে, এটা হচ্ছে ওয়েভের ক্ষেত্রে। এই দুটোর মধ্যে যেটা লেস হবে, সাপোজ এখানে ওয়াই ওয়াই ইজ লেস এক্স এক্স, যেটা কম হবে সেইটাকে নিয়ে আমাকে পাই স্কোয়ার বাই এল স্কোয়ার এই পিসিআরের ফর্মুলাতে বসিয়ে ফাইনাল আনসারটা বার করতে হবে। এটা হচ্ছে বেসিক রুলস প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। এবারে আমি আর একটা জিনিস বলেছিলাম তোমাদের আগের দিন, এই অঙ্কটা তো আমি নিজেই বলে দিয়েছিলাম, তাহলে তো আর কিছু নেই। আচ্ছা, এবার আমাকে একজন প্রশ্ন করেছিল এই জায়গাটা একটু বলে দেওয়ার জন্য, বলে দেবো এই অঙ্কটা, এটাকে র্যাঙ্কাইন্সের ফর্মুলা দিয়ে করাবো এই অঙ্কটাকে, তাহলে র্যাঙ্কাইন্সের ফর্মুলার অঙ্কও হয়ে যাবে, প্লাস তোমাদের এই ডি স্কোয়ারের এই কাহানিটা, এই ডি এর কাহানিটা বলে দেবো। এবারে আজকের এই ভিডিওটা ক্লাসের যখন পাবে কালকে, প্লাস কালকের না লাস্ট দিনের ভিডিওটা পাবে, লাস্ট স্যাটারডের ভিডিওটা পাবে, দুটো ভিডিও যখন পাবে দুটো ভিডিওকে একসাথে দেখবে। ওই ভিডিওটা অনেকটা বড় ভিডিও, এইটা এখানে হয়তো 11-12 মিনিটের ভিডিও বা খুব জোর হলে 15 মিনিটের হবে ভিডিওটা, দেখে নিলে। এরপরে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই র্যাঙ্কাইন্স ফর্মুলাতে যাওয়ার আমাদের প্রয়োজনটা কী, র্যাঙ্কাইন্স ফর্মুলাতে যাওয়ার প্রয়োজনটা কী। প্রয়োজনটা দেখো এইখানটা আছে, আমার এই পিডিএফটা একটু পড়াতে গণ্ডগোল হয়েছে, এর জন্য আমি একটু দুঃখিত। পিডিএফটা না আমার একটা পেজ সোজা হয়ে গেছে, একটা পেজ ইয়ে হয়ে গেছে, এইটাকে আমি ডিলিট করে দিই। তোমরা লিখে নিয়েছো কি ওই ফর্মুলাটা আই এক্স এক্স আই ওয়াই ওয়াই দিয়ে? তাহলে আমি ফর্মুলাটা কেটে দিয়ে ক্লিয়ার করে নিই জায়গাটা, বলবে যদি লেখা হয়ে গিয়ে থাকে, বা স্ক্রিনশট ফিনশট মেরে নিলে। হ্যাঁ, ঠিক আছে, সরিয়ে দিই। তোমাদের এক্সাম জুনের শেষের উইকে বলেছে না? হ্যাঁ, কোনো টেন্টেটিভ রুটিন ফুটিন কিছু দেয়নি তো? না আপাতত দেয়নি। আচ্ছা আচ্ছা, কেন এই মে মাসের 20-22 তারিখের মধ্যে আমাদের এটা শেষ হয়ে যাবে, তা আমাদের পুরো জুন মাস ধরে আমাদেরকে ইয়েটা করতে হবে, কি বলে, ফ্লুইডটা এবং সয়েলটা আমাকে মাঝখানে এক্সট্রা ক্লাস নিয়ে নিয়ে তোমাদের বলতে হবে কমসে কম। তাহলে সয়েলটা তোমরা নিজেরা পড়বে তো ঠিক আছে, কিন্তু অঙ্কগুলো তো আমাকে একটু বলতে হবে। আচ্ছা, এখানে দেখো, আচ্ছা 1 মিনিট ধরো, একটা জিনিস আমি একটুখানি দেখে নিই, একটা জিনিস আমি নোট করেছিলাম তোমাদের বলবো বলে, ওটা রাখলাম। তোমাদের কলম, টরশন, সিলিন্ড্রিক্যাল, পেরিকাল সেল, আচ্ছা স্ট্রেন, বিম বেন্ডিংটা 2 দিন লাগবে, এটা 2 দিন। দেখো এখানে আমাদের এই লিমিটেশন অফ অয়েলার্স ফর্মুলা, এই অয়েলার্স ফর্মুলার ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অয়েলার্স ফর্মুলার একটা লিমিটেশন বলতে গেলে দু একটা লিমিটেশন আছে, অত কিছু তোমাদের দরকার পড়বে না। তোমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও। স্লেন্ডারনেস রেশিওটা কী আছে আমি বলে দিচ্ছি, এখানে আছে, এইখানটাতে ছিল। দেখো আমরা একটা জিনিস বলতাম যে L/K বলে একটা রেশিও হয়, ঠিক আছে, এর অনেক ডিপ্লোম্যাটিক কনসেপ্ট আছে, ঠিক আছে। তো তোমাদের মানে এমনি রিমোট সেন্সিংয়ে পড়াশোনা এত কিছু ডিটেলস বলতে গেলে সিলেবাসটাকে আমি কভার করে বেরোতে পারবো না, তার কারণ হচ্ছে এগুলো নিয়ে অনেক কিছু বলা যায়,
ঠিক আছে, কিন্তু এগুলো অনেক টাইম টেকেন। তো তোমরা যখন পড়তে এগুলো আবার রিপিটে আসবে, ঠিক আছে, আবার রিপিটে আসবে, মানে এই সেম জিনিস ডিজাইনে আসবে, তখন আবার কারিখানেক বলার প্রয়োজন পড়বে। তো কেননা এই তোমাদের কলম হয়ে গেল, হয়ে যাবে পরের দিন একটুখানি 15-20 মিনিট বললে শেষ হয়ে যাবে, টর্সান, থিন সিলিন্ড্রিক্যাল স্পেরিক্যাল সেল। এরপর মেন আমাকে দুটো জিনিস তোমাদের বলতে হবে, একটা সিমেট্রিক্যাল বিম বেন্ডিং, আর একটা হচ্ছে রিভিউ অফ বেসিক কনসেপ্ট অফ স্ট্রেস স্ট্রেন। এইটা বলতে আমার 3-4টে ক্লাস লেগে যাবে। তারপরে আমাকে আরও 6টা ক্লাস নিতে হবে বা 8টা ক্লাস নিতে হবে ফ্লুইডের ওপরে, তারপরে এক্সট্রা ক্লাস করে সয়েলটা বলতে হবে। তো আমি বেশি ডিটেলস এগুলোর মধ্যে ঢুকবো না। আর সয়েলটা তোমরা নিজেরা কিন্তু একটু শুরু করে দিও, বুঝতে পারলে, নাহলে মাথা খারাপ হয়ে যাবে সয়েলটাতে। সয়েলে কিন্তু প্রচুর থিওরি, বুঝেছো, যারা আর্টসের ছেলেপিলে হয় তাদের জন্য খুব ফার্স্ট ক্লাস, খুব পড়তে হয়, বিচ্ছিরি জিনিস একখানা। তো এইখানে দেখো L/K বলে একটা রেশিও হয়, তোমরা L/K বলেই মনে রাখবে। এবার এখানে এলটা হচ্ছে কি, এলটা হচ্ছে এফেক্টিভ লেন্থ, যেটা তোমরা এতক্ষণ ধরে শুনেছো। আর কেটা কি, কেটাকে বলা হয় লিস্ট রেডিয়াস অফ গাইরেশান। লিস্ট রেডিয়াস অফ গাইরেশান, এইটার ডেফিনেশান তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে। এটা একটা কনসেপচুয়াল জিনিস, এই কনসেপচুয়াল জিনিসটা একটা ভিডিও না দেখলে বোঝানো মুশকিল। সেটা প্রত্যেকটা জিওমেট্রিক ফিগারের একটা লিস্ট রেডিয়াস অফ গাইডেশান হয়। এখন তোমার মনে হচ্ছে যে রেডিয়াসটা আসছে কোথা থেকে, একটা রেক্ট্যাঙ্গেল ফিগারের রেডিয়াসটা আসছে কোথা থেকে? এই রেডিয়াসটা আসে হচ্ছে, এটা একটা কাল্পনিক ঘূর্ণন চিত্র থেকে আসে বাংলায়। এটা ফিজিক্সে যারা 11-12 পড়েছিলে তারা পড়েছিলে, লিস্ট রেডিয়াস অফ জাইরেশান বা গাইরেশান এরকম বলতো। তার একটা বাংলা সুন্দর নাম আছে, আমার নামটা আর মনে পড়ছে না, আমি নিজেও পড়েছিলাম যখন ভুলে গেছি। এখানে একটা যে কোনো জিওমেট্রিক ফিগারকে বা কোনো ইরেগুলার ফিগারকে একটা নির্দিষ্ট অ্যাক্সিসের মাধ্যমে ঘূর্ণন হিসাবে, মানে ঘুরছে বা ঘোরার প্রবণতাকে ধরা হয়। এই প্রবণতাটাকে আসে কেন? এই প্রবণতাটা আসে, দ্য মেন রিজন ইজ দ্যাট যখন তুমি এগুলোর সাপেক্ষে একটা অ্যানালাইসিস করে ফিগারকে স্ট্যান্ড করবে, সেই ফিগারটার যখন তুমি ডিজাইন করতে যাবে তখন তার কিছু কোলাপসেবল এবং অনলি ফর কোলাপসেবল ক্রাইটেরিয়াকে তোমাকে মাথায় রাখতে হয়, যে একটা কলম কতভাবে ব্রেকিং হতে পারে। আমরা দেখিয়েছি কলম একটা বেসিক্যালি কলম বেন্ডিং হওয়ার মেন এইরকমভাবে কলমটা বেন্ডিং হয়। তো সেই কলমটা বেন্ডিং হওয়া, রাপচার হওয়া, এই সব তফাৎ। বেন্ডিং মানে সবে জাস্ট সেটা বেন্ড হতে শুরু করলো, রাপচার মানে সেটা কোলাপস হয়ে পড়ে গেল। এই টেনিওরটাতে, এই সময়কালটাতে এ কোন দিকে মুভমেন্ট হতে পারে, সেটা টর্সানে ভাঙতে পারে কি সেটা শিয়ারে ভাঙতে পারে, এর অনেক ক্রাইটেরিয়া আছে। সেখান থেকে একটা কে বলে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টটাকে বলা হয় লিস্ট রেডিয়াস অফ গাইডেশান। মানে যদি এইটাকে আমি এইখানটাকে সেন্টার করে এইরমভাবে ঘোরাই, ফের আমি এটাকে এইভাবে ঘোরাই, তো এইটার রেডিয়াসের একটা তারতম্য হয়। এই লিস্ট রেডিয়াস অফ গাইরেশান অর্থাৎ L/K রেশিওটা 80 অর্থাৎ 80, দেখো এখানে বলে দিচ্ছে ক্লিয়ার কাট, পড়লে বুঝতে পারবে এই জায়গাটা। বলছে অয়েলার্স ফর্মুলা ইন দোজ আনসুইটেবল when the slenderness ratio is less than 80। অয়েলার্স ফর্মুলা যখন 80 বা 80 থেকে অয়েলার্স ফর্মুলা প্রযোজ্য অয়েলার্স ফর্মুলা তখন প্রযোজ্য যখন L/K রেশিও ইজ গ্রেটার দ্যান 80। অয়েলার্স ফর্মুলাকে আমি ব্যবহার করতে পারবো না তখন যখন L/K ইজ লেস দ্যান 80। সেই সময়তে আমাকে র্যাঙ্কাইন্স ফর্মুলাতে আসতে হয়। এইটা হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি মেন রিজন। এটা প্রত্যেকে মাথায় রেখে দেখো, এটা একটা 2 নম্বরের কোশ্চেন আসে পরীক্ষাতে। কিচ্ছু না, তোমাকে শুধু লিখতে হবে এইটুকুনি আর এই লাইনটুকু এখানে দিয়ে, হোয়ার L ইজ ইকুয়াল টু এফেক্টিভ লেন্থ, K ইজ ইকুয়াল টু লিস্ট রেডিয়াস অফ দ্য গাইডেশান। এই কথাটা লিখলেই 2 নম্বরটা পাওয়া যায়। এটা বেশ কয়েকবার পরীক্ষাতে এসছে।
এরপরে চলে আসবো আমরা র্যাঙ্কাইন্স ফর্মুলাতে। এখানে ছোটোখাটো কিছু অঙ্ক আছে, এগুলো কোনো অতটা ম্যাটার করে না। এরপরে চলে আসবো আমাদের এই র্যাঙ্কাইন্স ফর্মুলা। দেখো ভালো করে তোমাদেরকে আমি বলি খুব সহজে, এখানে র্যাঙ্কাইন্স ফর্মুলার মোড অফ প্লেসমেন্ট বলে দুটো জিনিস হয়। মোড অফ প্লেসমেন্ট মানে কি, র্যাঙ্কাইন্স ভদ্রলোক যখন ফর্মুলাকে ডেভেলপ করেছিলেন বাই হিজ ডেরিভেশন, তখন সে দুটো ফর্মুলাকে মানুষের কাছে ছেড়েছিল, একটা এই ফর্মুলা, একটা এই ফর্মুলা। এবার এইটাকে যদি আমি 1 বলি, এটাকে যদি আমি 2 বলি, এই দুটো ফর্মুলা দিয়ে অঙ্ককে সলভ করা যায়। কিন্তু দেখা গেছে এই 1 নম্বর ফর্মুলাটা দিয়ে অঙ্ক সলভ করতে গেলে বহুত ফাটে, তাতে অনেক কিছুকে অ্যাজামশান করতে হয়, এই করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, আলটিমেটলি নিট রেজাল্টে প্রপার আসে না, অ্যাপ্রক্সিমেট হয়ে যায়। তো তারপরে এই ফর্মুলাটাকে ডিরাইভ করা হয়েছে এবং এই ফর্মুলাটার একটা সলিউবেল ফরম্যাট আছে, যে ফরম্যাটটাকে আমরা অঙ্কে ব্যবহার করব। তো মাথাতে আমরা এটাকে রাখবো না, এটাকেও রাখবো না, জাস্ট ফর আমি এখানে মার্কিং করেছিলাম বোঝানোর জন্য। সরি, একটু ভুল বললাম, সরি। এইটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, এইটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা, এইটা কিছু না। তো এই দুটো দিয়েই অঙ্কটাকে সলভ করা যায় খুব সুন্দরভাবে। এবং যদি তুমি তর্কের খাতিরে ধরো, এইটাকে তুমি সিম্পলিফাই করলেই এই স্টেজটায় চলে আসবে, যেটাকে আমি হিজিবিজি করে কেটে দিলাম অলরেডি। তুমি এইটাকে যদি 1 ধরো, এটাকে তোমাকে 2 ধরতে হবে। তুমি এটাকেও 1 ধরতে পারো, কিন্তু যেহেতু মাদার ফর্মুলা এইটা, তোমাকে এইটাকে ধরে কথা বললেই ভালো হয়। তো আমরা এই দুটোর কোনোটাকেই মাথায় রাখবো না, ফালতু মাথা হেজিয়ে বা মাথা জাম করে লাভ নেই। আমরা পরিষ্কার চলে যাব, এখানের একটা স্ট্যান্ডার্ড অঙ্ক আছে, যে অঙ্কটা বেশ কয়েকবার পরীক্ষাতে এসছে, একদম লাইন তুলে দিয়ে পরীক্ষাতে এসছে, তাই আমি ওই অঙ্কটাতেই আগে যাব। একদম সহজ ইজি অঙ্ক। এখানে আমি তোমাদের বলে দিচ্ছি, দুটো অঙ্ক পরীক্ষাতে এসেছে, বারংবার এসেছে, ঠিক আছে? একদম জোর গলায় বলছি। এই যে আগের দিন দিগদা আমায় বললো যে তমাল, তুমি কিন্তু এটা বলতে পারবে না কোনটা পরীক্ষাতে আসছে, কিন্তু আমি দিগদাকে সম্মান করেই বলছি, কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমি বুক ঢুকে বলতে পারি, আজকে এতদিন ধরে পড়াচ্ছি বলে। বাট দিগদার এতটা থিওরি সাবজেক্ট দিগদাকে পড়াতে হয়, দিগদার পক্ষে সেইটা অ্যাজামশান করা টু মাচ ডিফিকাল্ট, যতটা আমার পক্ষে অতটা ডিফিকাল্ট হয় না। এবার আমাকে যদি গিয়ে বলো যে দাদা আমাকে একটুখানি সয়েলের 10টা কমন বলো, দেখবে 10টা বলবো, একটা আসবে থিওরি পেপার। কিন্তু এই পেপারে গেস করা, অ্যাজামশান মানে কি, আমরা গেস করি, গেস করাটা অনেকটা ইজি। তো আমি বলে দিলাম, এই দুটো অঙ্কের মধ্যে একটি অঙ্ক পরীক্ষাতে তোমরা প্রত্যেকে পাবে, এই 9-10 জন আছো, রেকর্ডেড বলে দিলাম, রেকর্ডেড মিলিয়ে নেবে এক্সাম হলে। তো এই দুটো অঙ্কই, আরও এখানে 6-7টা অঙ্ক আছে, এইসব হোলবোল কিচ্ছু আসবে না, এই এত দূর অবধি তোমাদের এটা আছে। এরপর চলে আসছে জনসন ফর্মুলা, যেটা তোমাদের সিলেবাসে নেই। লং কলম ফর্মুলা, এসেন্টিং অয়েলার্স ফর্মুলা, এইসব তোমাদের সিলেবাসে নেই। আমি জাস্ট তোমাদের দিয়ে দিয়েছি, যদি ইনকেস নিজেদের দেখতে ইচ্ছা করে স্টেপ বাই স্টেপ দেখলে, এমন কিছু রকেট সায়েন্স নেই, নিজেরাই বুঝতে পারবে। তো মাদার জায়গাটা বলে দিই, এখানের এই দুটো অঙ্কের মধ্যে আমি আজকে এই অঙ্কটা করাবো এবং পরের দিন আমি 15 মিনিট আমার বক্তৃতা দেব, তারপরে এই অঙ্কটার রিভিউ নেব। হ্যাঁ ভাই বল। আচ্ছা ঠিক আছে, না সরির কী আছে, ঠিক আছে, হতেই পারে, ঠিক আছে। আরে ওই নিয়ে কোনো অসুবিধা নেই। এই ফর্মুলার এই অঙ্কটার আমি রিভিউ নেব একদম। এই অঙ্কটা তোমরা করতে পারবে আমি এই অঙ্কটা বুঝিয়ে দেওয়ার পরে। ভালো করে দেখো, এখানে অঙ্ক করতে গেলে আমাদের যে ফর্মুলাটাকে কাজে লাগাতে হয়, সেই ফর্মুলাটার বাহ্যিক চেহারা হচ্ছে এইটা হচ্ছে ফর্মুলাটা। তাহলে আমাদের অয়েলার্স ফর্মুলার অঙ্ক করতে গেলে পাই² EI/L² মনে রাখতে হবে, আর র্যাঙ্কাইন্সের অঙ্ক করতে গেলে তোমাদেরকে FC×A ডিভাইডেড বাই 1 + আলফা L²/K², এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে।
এবার অঙ্ক করতে গেলে, আবারও বলে দিচ্ছি, অঙ্ক করতে গেলে প্রত্যেককে ভালো করে শোনো, কিন্তু সবাই ভুল হবে কিন্তু এখানে, এই এল স্কোয়ার কেল স্কোয়ারটাকে একটা ব্র্যাকেটে রাখবে নিজেরাই। আর এইটাকে একটা ব্র্যাকেটে রাখবে। কি বললাম, তুমি যদি ফর্মুলার ক্ষেত্রে এখানে ব্র্যাকেটটা বসিয়ে দাও, কোনো মাস্টারমশাই তোমার নাম্বার কাটতে পারবেন না। কিন্তু যেহেতু ডেরিভেটিভ ফর্মুলা এগুলোর প্রপার ডেরিভেশন কেউ দিতে পারবে না, ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে হয়, তাই নিয়ম আছে এই ফর্মুলাতে তুমি একটা পেন ছোঁয়াতে পারবে না উইদাউট সেই পেটেন্ট যার আছে তার পারমিশন ছাড়া। তো এখন সে মোড়ে ভূত হয়ে গেছে, এখন তাকে তার পারমিশন নিতে যাবো আমি, আমার খেয়ে দিয়ে কাজ নেই। কিন্তু তাই জন্য তুমি সলিউশনের ক্ষেত্রে এখানে ফর্মুলা দেবে, কেন তোমাকে এই এল স্কোয়ার বাই কে স্কোয়ারটাকে আগে সলভ করতে হবে, দেন 1 + আলফার সাথে ওটাকে মাল্টিপ্লাই করতে হবে। এইটা কিন্তু আমরা একটা রুলস পড়েছি না, বদমাস বলে, মনে আছে তো রুলসটা? ব্র্যাকেট একটু রিকল করে দিই, ব্র্যাকেট অফ ডিভাইডেড মাল্টিপ্লিকেশান অ্যাডিশান অ্যান্ড সাবস্ট্রাকশান, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলার অনুযায়ী গেলেও তোমাকে আগে ডিভাইডেডে আসতে হবে, ব্র্যাকেট অফ ডিভাইডেড, দেন হচ্ছে মাল্টিপ্লিকেশান, দেন অ্যাডিশান, এখানে অ্যাডিশান নেই, সাবস্ট্রাকশান নেই। তো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, নাহলে অঙ্কটা অসুবিধা হয়ে যাবে। এবার চলে আসি যে অঙ্কটা কি বলেছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য স্টিল রড অফ 50 mm। একটা স্টিল রড আছে, যে রডটা 50 mm হচ্ছে তার ডায়ামিটার, ইউজ অ্যাজ এ কলম, একটা কলমে ইউজ করতে হবে, উইথ বোথ এন্ড ফিক্সড। তার ক্ষেত্রে আমার লেন্থের নিয়মটা কী ছিল বোথ এন্ড ফিক্সড হলে? এনিবডি, কেউ বলো দেখি? বলো দেখি, বোথ এন্ড ফিক্সড হলে কী ছিল? এল বাই কিছু ছিল না, এল ইজুকাল টু এল ছিল না, 1/√2 ছিল না, কী ছিল? 1/2 দাদা, 1/2, ঠিক আছে। ইউজ অ্যাজ এ কলম উইথ বোথ এন্ড ফিক্সড অ্যান্ড ক্যারিং এ লোড 25 কিলোনিউটন। বাংলা কথায় একটা রড, সেই রডটা 25 কিলোনিউটন একটা লোড নিয়ে আছে। এইসব 25 কিলোনিউটন কিছু বলে দিলে সবগুলোকে অ্যাক্সিয়ালি কনসিডার করে নেবে। যদি তোমাকে এসেন্ট্রিসিটি উল্লেখ করবে না, এটাও বলে দিচ্ছি, তোমাদের এই লাইফে এসেন্ট্রিসিটির অঙ্ক তোমরা পাবে না, একদম এন্ড সেমিস্টারে গিয়ে পাবে, এখন সব পাবে না। তো 25 কিলোনিউটন একটা লোডকে ও ঘাড়ের ওপর নিয়ে আছে, তার ডায়ামিটার কত? 50 মিলিমিটার, 50 মিলিমিটার তার ডায়ামিটার। এখন আমাকে ফর্মুলাটার দিকে ফার্স্টে মাথায় রাখতে হবে, ফর্মুলাটা মুখস্থ, এফসি কি, এ কি, আলফা কি, এল কি, কে কি। তো দেখো, এই আলফা তোমাকে অঙ্কেতে বলে দেবে, আর এফসি তোমাকে অঙ্কেতে বলে দেবে। যদি তোমাকে বলে না দেয়, তখন অনেক অঙ্কতে আছে বলে দেয় না, এখানে একটা টেবিল আছে, টেবিলটাকে মাথায় রাখতে হবে। আলফা নির্ভর করে মেটেরিয়ালসের ইনহারেন্ট প্রপার্টির উপরে। আলফা কিসের উপর নির্ভর করে? মেটেরিয়ালসের ইনহারেন্ট প্রপার্টির উপরে। ওর্থ আয়রন হলে 1/9000, কাস্ট আয়রন হলে 1/1600, মাইল্ড স্টিল হলে 1/7500, টিম্বার হলে 1/750। তো অঙ্ক আসে মেনলি হচ্ছে এইটাকে নিয়েই অঙ্ক আসে। যদি এইটা বাদে, অর্থাৎ মাইল্ড স্টিল বাদে অন্য কিছু দেয়, তখন তোমাকে অঙ্কতেই বলে দেবে। কিন্তু মাইল্ড স্টিল যেহেতু আমাদের অতি পরিচিত একটা মেটেরিয়াল, যে মেটেরিয়ালটাকে নিয়ে আমাদেরকে বারংবার কাজ করতে হবে ভবিষ্যতে বা হচ্ছে, তাইখানে তোমাকে মনে রাখতে হবে এফসি is equals to 320 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। দ্য ফর্মুলা ইজ স্ট্যান্ডার্ডাইজড ফর দ্য মেম্বার বা ফর দ্য মেটেরিয়াল, দ্যাট ইজ এসআই ইউনিট নিউটন পার মিলিমিটার, অ্যান্ড আলফা ইজ দ্য ভগ্নাংশ, অর্থাৎ রেশিও, দেয়ার ইজ নো এনি ইউনিট। কত? 1/7500। তো ঠিক আছে, চলো অঙ্কের ক্ষেত্রে আমি সেই দুটোকে অ্যাজাম্পশান করে নিলাম। এবারে আমি আমার গিভেন ডাটা, যেমন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখি, ডায়ামিটার আমি লিখে নিলাম, সেকশনাল এরিয়া, এ হচ্ছে এরিয়া,
ওই যে ওখানে ফর্মুলাটার ক্ষেত্রে আছে না, এই যে এখানে আমি দেখাচ্ছি ফর্মুলাটা, এটা অন্য অঙ্কের একই ফর্মুলা, এফসি ইন্টু এ ডিভাইডেড বাই 1, এ মানে হচ্ছে তোমার সেকশনাল এরিয়া। তো 50 আছে, তুমি তার এরিয়া বার করে নিতে পারবে πd²/4 করে বার করে নিলে। তারপরে চলে আসবে লোড টু বি ক্যারিড বাই দ্য কলম। কলমটা কতটা লোডকে ক্যারি করছে বলেই দিয়েছে 25 কিলোনিউটন। কিলোনিউটন ইজ নট এ এসআই ফর্মুলা, তো উই ক্যান কনভার্ট কিলোনিউটন টু নিউটন। তো আমরা সেটাকে কনভার্ট করে নেব, ওইখানেই করে নেব কনভার্ট, ঠিক আছে। এবার হ্যাঁ, অনেক সময় কি হয়, আমরা সেটাকে কিলোনিউটনে রেখে করতে চাই, কিন্তু আমরা করবো না ভাই, বিশ্বাস করো। যেটা যেখানে যাবে সেখানে তাকে ফর্মুলাকে নিয়ে নেবো, এখানে একটা বড় কিন্তু খিচুড়ি পাকিয়ে যায়। আচ্ছা, এখানে চলে আসে ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি মানে, ফ্যাক্টর অফ সেফটি মানে হচ্ছে 25 কিলোনিউটন যেটা আসছে, সেই 25 কিলোনিউটনকে আমাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে চাপাতে হবে। এবার আমি একটু বলে রাখি ফ্যাক্টর অফ সেফটি মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে ফর কংক্রিটের ক্ষেত্রে সেটা 1.5 টাইমস ডিজাইনে নেওয়া হয়। আমরা ডিজাইন ফিজাইন এখন যাচ্ছি না, আমরা অ্যানালাইসিসে যাচ্ছি। মানে আলটিমেটলি তোমায় যদি বলি একটা কলম কতটা লোড নিতে পারে রে, তুমি আমাকে প্রশ্ন করবে কিসের কলম দাদা, আমি বলবো কংক্রিটের কলম। তখন তুমি বলবে ওই 50 কিলোনিউটন নিতে পারবে দাদা। আমি বলবো ঠিক আছে চলো, তুমি ওটাকে ড্রয়িংয়ে প্লেস করবে, তো 50 ইন্টু 1.5 দিয়ে মাল্টিপ্লাই করে ওখানে তুমি লিখে সাইন করে স্ট্যাম্প করে দাও। যখন প্রশ্নটা হবে কতটা নিতে পারে একটা কলম, তখন 1.5 দিয়ে মাল্টিপ্লাই হবে। এবার মনে করো তুমি আমাকে বললে দাদা এই কলমটা কত লোড দেবো গো, আমি বলবো লোডটা কি আমার বাপের পৈতৃক সম্পত্তি যে বলে দেবো? দেখো অ্যানালাইসিস করে দেখো কতটা লোড আসছে ওই কলমের ওপরে। লোড আসছে কি বাই এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এক্সটার্নালি অ্যাপ্লাইড হচ্ছে। তুমি কাউন্টিং ফাউন্টিং করে সব কিছু দেখে আমায় বললে দাদা এখানে লোড আসছে 25 কিলোনিউটন। আমি তোমারটাকে চেকিং করলাম, চেকিং করে দেখলাম হ্যাঁ ঠিক আছে, তুমি তো কিছু বিবেচনা করেছো, তোমার বিবেচনার বাইরেও তো অনেক কিছু হতে পারে, তার দায় কে নেবে? আমি নেব না। তখন আমি বলবো ওটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো। মানে যখন লোড দেব তখন দেব 3 দিয়ে মাল্টিপ্লাই করে, আর যখন তোমাকে প্রশ্নটা হবে এ কত নিতে পারবে তখন হবে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করে। ফর আরসিসি স্ট্রাকচার, স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে আমি যাচ্ছি না। যেহেতু স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে আছে তাই আমি বলতে বাধ্য হচ্ছি, যেহেতু এটা বলেছে স্টিল রড, স্টিল রডের ক্ষেত্রেও একই কনসেপ্ট। যখন দেবো ওই 3 দিয়ে মাল্টিপ্লাই করে, কিন্তু যখন নেব তখন ওটা 1.5টা হয়ে যায় 1.15। মানে বাংলা কথা, যখন চাপাবো তখন 3, কংক্রিট এবং স্টিল উভয়ের ক্ষেত্রে। যখন জানতে চাইবো এরা কতটা নিতে পারে তখন সেটা কংক্রিটের ক্ষেত্রে 1.5 আর স্টিলের ক্ষেত্রে 1.15। তো এখানে আমরা প্লেন এই যে ফ্যাক্টর অফ সেফটি যা বলে দেবে, যদি না বলে দেয় ফ্যাক্টর অফ সেফটি তুমি অ্যালাউ করবে 3 অলওয়েজ। এটা আইএস স্ট্যান্ডার্ড বলে দিচ্ছে। আইএস 875 লোডের কোড আছে, 875 পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এগুলো যদি কেউ দেখতে চাও দেখতে পারো। আইএস 875 1993 সম্ভবত, এই 875 নেটে মারলেই পেয়ে যাবে। 1989 বলছি, 1989। তো সেখানে 3 বলে দিয়েছে। এবার তোমার ক্রিপলিং লোড, এইটাই হচ্ছে তোমার ক্রিপলিং লোড, মানে এইটাই হচ্ছে সেই লোড যার জন্য ক্রিপলিং হতে পারে। এবং ক্রিপলিং যদি হয় তাহলে বাকেল হতে পারে, বাকেল যদি হয় তাহলে ঠিকঠাকভাবে যদি তার স্ট্রেংথ না থাকে রাপচার হয়ে যেতে পারে। তো 25 ইন্টু 3 75 কিলোনিউটন, তাকে 1000 দিয়ে গুণ করলে আমি নিউটনে চলে যাব, তাহলে হয়ে গেল আমার। এরপরে আলফা আমাকে বলে দিয়েছে 1/7500, আর এফসি বলে দিয়েছে 320 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার এই এফসিটা কী বলো তো, আলফাটাই বা কী? আলফা বার করার একটা ফর্মুলা আছে। যদি কোথাও দেখো আলফা তোমাকে বলে দেয়নি তাহলে তো তুমি ওইভাবে অ্যাজামশান করবে, কিন্তু আলফা বার করার আরেকটা ফর্মুলা আছে, আমি ওটাতে যাচ্ছি না, ফর্মুলার প্রয়োজন তোমাদের পড়বে না। কিন্তু আচ্ছা পরে বলছি। এবারে তোমাকে দেখতে হবে এই ফর্মুলাটার ক্ষেত্রে তোমার আর কি কি আননোন রইল। আলফা পেয়ে গেছি, এল পেয়ে গেছি, কলমের লেন্থ পেয়েছি না, লেন্থ এখানে বলেনি। আচ্ছা এরিয়া পেয়ে গেছি, এফসি পেয়ে গেছি, তাহলে বাকি রয়েছে এল আর কে।
ভালো করে বোঝো কিন্তু এল আর কে বাকি আছে, তার মানে একটা ইকুয়েশান এফসি জানি, এ জানি, আলফা জানি, এল আর কেটা জানি না, এদিকে এইটাও জানি। এটা তো ক্রিপলিং লোড। কত ক্রিপলিং লোড বলেছে ভাই? তাহলে এল বাই কেটাকে তুমি বার করতে পারো তো? পারবে কি পারবে না আগে সেটা বলো। এল বাই কে তাকে যদি আমি বার করতে বলি, পারবে কি পারবে না? বলো দেখি। আরে বলো, পারবে কি পারবে না সেটা বলো। এইরকম ভগ্নাংশেই বার যদি করতে বলি, পারবে না? হ্যাঁ, এই অনুষ্কা, অনুষ্কা আবার দেয় না তো রে, মেয়েগুলো, ছেলেগুলোও দেয় না, মেয়েগুলোও দেয় না। স্যার বলো। হ্যাঁ দাদা। হ্যাঁ, পারবে না পারবে না, হ্যাঁ না না কি বললি বুঝলাম না, বল। হ্যাঁ দাদা, ভগ্নাংশ বার করা যাবে। বার করা যাবে তো? তো ভগ্নাংশ নিয়ে তো আমার কাজ নেই, আমার চাই এখানে অঙ্কের ক্ষেত্রে কি বার করতে বলেছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লেন্থ। তার মানে আমাকে কেটাও বার করতে হবে, তবে গিয়ে আমার এলটা পড়ে থাকবে, এলটাই আমার সেই ম্যাক্সিমাম লেন্থ হবে। তো এই কে বার করার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা এইখানে এই যে দেওয়া আছে, দেখে নাও। কে বার করার ফর্মুলা হচ্ছে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আই বাই এ। তাহলে তোমার আই বার করতে হবে, এই কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আই বাই এ, কেটা বার করার জন্য ফের তোমার কি প্রয়োজন এসে পড়লো, আই। তা কলমটা কি কলম বলেছে বাবু? এটা ডায়ামিটারওয়ালা কলম, তার মানে একটা গোল কলম। তাহলে একটা গোল কলমের মুমেন্ট অফ ইনার্সিয়াল ভ্যালু কত? মুমেন্ট অফ ইনার্সিয়াল ভ্যালু হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4/64। মুমেন্ট অফ ইনার্সিয়া বার করার জন্য একটা গোল সার্কুলার মেম্বারের ফর্মুলা হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4/64। তাহলে আমি বার করে নিলাম পাই ডি টু দি পাওয়ার 4/64 করে। সেইটাকে আমি এখানে আয়ের জায়গাতে বসালাম। এরিয়া আমি এখানে অলরেডি পেয়েছি, সেইটাকেও বসালাম। দুটোকে ডিভাইডেড করলাম, করে এইদিকে স্কোয়ারটা তুলে এর মাথায় এনে রুট করে দিলাম। তাই তো হবে আই। তাহলে আমরা আই বার করার ফর্মুলা এর আগে কী পড়েছি বলো তো? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে দুটো দু রকম পড়েছি তো, ইয়েস অর নো? তাহলে তোমাদের মনে হতে পারে একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, রেক্ট্যাঙ্গেলের কিন্তু দুটো বাহুর মাপ দু রকম। আমি একটু ডিটেলসে বলি। একটা রেক্ট্যাঙ্গেল মানে এ আর বি দুটো আলাদা, সি বি এর সাথে সমান, এ ডি এর সাথে সমান। এ আর ডি হচ্ছে একে অপরের সাথে সমান, সি আর বি একে অপরের সাথে সমান। তাই এখানে আমি যদি একে ওয়াই আর এক্স করি, তাহলে দুটো আলাদাভাবে কাটবে। কিন্তু একটা সার্কুলার মেম্বারকে, যেমনই দেখতে হোক সার্কুলার মেম্বার, তার সেন্টার এইটা, আই আর এক্স, এই সরি ওয়াই আর এক্স।
আই আর ওয়াই আর এক্স বলে এর আলাদা কিছু হয় না, এর একটাই ফর্মুলা হয় পাই d⁴/64, সেটা এক্সের ক্ষেত্রেও যা ওয়াইয়ের ক্ষেত্রেও তাই। বোঝাতে পারলাম? সেই আইটাকে আমাকে এখানে বার করতে হলো আই বাই এ, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আই বাই এ, তার মানে হচ্ছে কে ইজ ইকুয়াল টু √আই/এ। সেই করে আমি পেয়ে গেলাম এখানে 156.25 mm², অর্থাৎ সেটা কিসের ভ্যালু, সেটা হচ্ছে কে এর ভ্যালু। সেইটাকে নিয়ে গিয়ে এবার আমি জাস্ট এক একটা ফর্মুলাতে জায়গাতে প্লেস করে দিলাম। 75 × 10³ মানে হচ্ছে সেই ক্রিপলিং লোড, অর্থাৎ PCR। 320টা হচ্ছে এফসি, 1963 পয়েন্ট সামথিং হচ্ছে এরিয়া, 1 তো 1, এইটা হচ্ছে আলফা, এল স্কোয়ারের মতন রইল, তলাতে হচ্ছে কে স্কোয়ার। এখানে যেহেতু √ওভার করেনি কেন, এখানে কে স্কোয়ারের ভ্যালুটা কি ডাইরেক্ট বসিয়ে দিয়েছে, যেহেতু ফর্মুলাতে আছে দেখো কে স্কোয়ার। কিন্তু অনেক সময় কি হয়, এইভাবেও তোমাকে করতে হয়, জিনিসটা একই, L/K তার হোল স্কোয়ার, তার মানে তো আমি বলতে পারি L²/K²। বলা যায় না আগে সেটা বলো তো অ্যাজ পার ম্যাথামেটিক্স? বলা যায়। তো যেভাবে যেটাকে তুমি ভেঙে লিখতে পারো কোনো অসুবিধা নেই, সেইভাবে সেটাকে লিখলেই হবে। এখানে এই জায়গাটা করেছে তাই L²/K², তাই জন্য এখানে আর এইটাকে তোমার √ওভার দিয়ে অনলি কে বার করেনি, ওই কে স্কোয়ারের ভ্যালুটাকেই 156.25 ওইটাকে তুলে নিয়ে গিয়ে এখানে ঝেড়ে দিয়েছে। তো এইটাকে সিম্পলিফাই, প্যাকেটটাও দেয়নি, ওই জন্য দেখো ব্র্যাকেটটাও দেয়নি। হ্যাঁ এক্স্যাক্টলি রাইট কথা বলেছো, দেখেছো? আমাদের তো এক এক রকম, এখানে দেখো ব্র্যাকেট আছে এই জায়গাটাতে, ঠিক বলেছো, থ্যাংক ইউ। তো যাই হোক, তুমি ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, সমস্যা নেই, তোমার ব্র্যাকেট দেওয়ার জন্য কোনো নাম্বার কাটবে না। আমরা এক্সেলে যখন কোনো ডিজিট বসিয়ে কোনো একটা ক্যালকুলেশন করি, অনেকেই করো তোমরা হয়তো দরকারে, দেখবে আমরা একাধিক ব্র্যাকেট যদি দিই, মানে একটা ফার্স্ট ব্র্যাকেট যদি অন করি, তো আমাকে এদিকে একটা ফার্স্ট ব্র্যাকেট অফ করতে হয়। এটা একটা এক্সেলের নিয়ম আছে ফাংশানের, জানো তো কি এটা? প্রত্যেকে জানো মোটামুটি, আশা করি আমি। সেই রকমই তুমি যদি এখানে খাতায় কলমে, এখানে তো আর তোমার কোনো সিস্টেমের ফাংশান নয়, তুমি একটা ব্র্যাকেট দিতেই পারো, এটা তোমার ব্যক্তিগত সুবিধার্থে তুমি করতে পারো। তো তোমার এখান থেকে আলটিমেটলি এই সিম্পলিফাই করার একটা নিয়ম আছে, নিয়মটা আমি বলে দিচ্ছি শোনো। আর হাতে তোমাদেরকে করানোর প্রয়োজন নেই, আমার যা মনে হয় তোমরা নিজেরা করতে পারবে, আমার থেকে ভালো আরও তাড়াতাড়ি করতে পারবে। এই সিম্পলিফাইটা যখন করবে না, জাস্ট তোমরা, আমি তো 2-4 বার করে বহু ভুল করেছি, তো আমাদের সময় তো এত ডিটেলসে কোনো মাস্টারমশাই পড়াতো না। সর্বদা এই L/L²/K² এটাকে এইভাবে রেখে দেবে, ঠিক আছে? ওপরের এটাকে মাল্টিপ্লাই করে দেবে, এইখানে পাশে তুলে দেবে, দুটোকে মাল্টিপ্লাই করে। এরপরে হচ্ছে দেখো, এই দুটোকে পাশাপাশি মাল্টিপ্লাই করে দিলে, এইটাকে 1-এর সাথে মাল্টিপ্লাই করে দিলে L² হয়ে গেল। এবার এইটাকে সলভ করবে, ক্রস মাল্টিপ্লিকেশান করবে। ক্রস মাল্টিপ্লিকেশান মানে বুঝতে পারছো? 1 × 7500 × 156.25 করলে যা হয় সেইটাকে করলে, আর L² এরও তলায় মনে করো 1 আছে, 1 করলে, করে দুটোকে প্লাস করলে, করে যে ফিগারটা থাকলো সেইটার সাথে এখানে যেটা বেরোবে সেইটার সাথে এই দিকের এইটাকে মাল্টিপ্লাই করবে, এইটাকে আবার তলাতে মাল্টিপ্লাই করবে, করে যা হবে সেটাকে সলভ করবে। বোঝাতে পারলাম না? প্রথমে এই লব দুটোকে মাল্টিপ্লাই করে নেবে, তারপরে এই হর দুটোকে মাল্টিপ্লাই করে নেবে, করলে তোমার এইরকম ফিগারটা চলে আসবে।
তারপরে এই দুটোর মধ্যে এই 1+L²/7500 × 156.25 এই দুটোর মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশান করবে, +1 এই সামথিং, এই দুটোকে ক্রস মাল্টিপ্লাই করবে, করে যেটা পাবে সেটার সাথে এই 75 × 10³ ক্রস মাল্টিপ্লিকেশান করবে, কোনাকুনি গুণ, এই ওপরের সাথে এইদিকে তলায় একটা এক কল্পনা করে নিয়ে গুণ করে নেবে, করে যেটা হবে সেইভাবে L² বার করবে। দেখবে L² বার করতে গেলে L² একটা সামথিং কিছু আসবে, দেন L এটার ঘাড়ের ওপরে রুট তুলে দেবে। সায়েন্টিফিক ক্যালকুলেটার তো অ্যালাউ আছে, ওই নিয়ে কোনো অসুবিধা নেই। এবারে তুমি যে লেন্থটা পেলে সেই লেন্থটাকে এখানে তুমি লিখে নিলে 2940। এবার যেহেতু অ্যাজ পার প্রবলেম তোমাকে বলে দিয়েছে বোথ এন্ড ফিক্সড, তাহলে এইটা যেটা পাচ্ছ সেটা পাচ্ছ হচ্ছে ক্যাপিটাল এল, তো তোমার এখানে স্মল এলে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে ক্যাপিটাল এল স্মল l/2, তাহলে ক্যাপিটাল এল যদি তোমার হয় 3940 × 2 করে দিলে তোমার স্মল এল বেরিয়ে গেল। তাহলে রিকোয়ার্ড ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য রড 5880 মিলিমিটার, ডিভাইডেড বাই 1000, ওকে একটা কনভার্ট করা হলো মিটারে, 5.88 মিটার অ্যাপ্রক্স। বুঝতে পারলে কি পারলে না বলো? বলো ভাই। বুঝছি দাদা। এরপরে এই অঙ্কটাকে তোমরা নিজেরা করবে, এখানে কিছু তফাৎ নেই, হোলো সেকশান বলেছে তাই দুটো ডিকে কনসিডার করা হয়েছে, এরিয়ার ক্ষেত্রেও আবার মুভমেন্ট অফ ইনার্সিয়ার ক্ষেত্রেও। যখনই তুমি কোনো অঙ্ক করতে যাচ্ছ, যে কোনো অঙ্ক করতে যাচ্ছ, যখনই তোমাকে বলে দেবে হলো, আমি আগের দিনও বলেছি এই মিডিল পজিশানটাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দেওয়ার রুলসটা কি, এইটা যদি হয় ক্যাপিটাল ডি তাহলে এইটা হচ্ছে স্মল ডি। তো যে ফর্মুলাটা তোমার ছিল পাই d⁴/64, হলোর ক্ষেত্রে হলে এইটা হয়ে যাবে এই রকম। আচ্ছা, যখন তোমার এরিয়ার ক্ষেত্রে ছিল পাই d²/4, তখনই সেটা হয়ে যাবে এই রকম, আর কিচ্ছু তফাৎ নেই। এই যে রেডিয়াস অফ গাইরেশন কে বার করার ক্ষেত্রে I/a, এখানে যেহেতু অঙ্কটার ক্ষেত্রে দেখো L²/k² আছে, তুমি ওইভাবেও তাহলে করতে পারো, তোমার ওপরে। এরপরে এখানে আছে কি অয়েলার্স অ্যান্ড র্যাঙ্কাইন্স ফর্মুলার একটা রেশিও, তার মানে কি তুমি যদি এফসিটা জানো 320, এ বার করতে পারলে আলফা 1/7500 সেটা বসাতে পারলে, এল অঙ্কে বলে দিলে ভালো, না এখানে বলে দিয়েছে, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে যেটা আমি এখন দেখাচ্ছি, এখানে লেন্থ তোমাকে বলেই দিয়েছে, কলম এত ডায়ামিটার, এত থিকনেস, এই যে 3 মিটার লং বলেই দিয়েছে, এলটা বলে দিয়েছে, তার মানে 3 মিটার মানে কোনো এন্ড ফিক্সড না, কিছু একটা কন্ডিশন দিয়েছে, ওয়ান এন্ড হিঞ্জ অ্যাট ওয়ান এন্ড অ্যান্ড ওয়ান এন্ড ফিক্স, তার মানে হচ্ছে 1/2 কিছু একটা হবে, 1/√2, তো 3000/√2 2121, সেইটাকে তুলে নিয়ে গিয়ে এখানে বসিয়েছে।
যখন তোমাকে আগে থেকে লেন্থ বলে দিচ্ছে তখন তোমাকে ক্যাপিটাল, তোমাকে অঙ্কে যেটাই বলবে সেটা ক্যাপিটাল লেন্থ। আর যদি অঙ্কে কোনো লেন্থই বার করতে বলে, যেটা বেরোবে সেটাও ক্যাপিটাল লেন্থ, তখন সেটাকে তোমাকে স্মল এলে কনভার্ট করে নিতে হবে। আর অঙ্কের মধ্যে যদি ক্যাপিটাল এলই বলে দেয়, অঙ্কের ক্ষেত্রে ক্যাপিটাল এলই বলে দেবে, তখন সেটাকে স্মল এলে করে অঙ্কটাকে এগোতে হবে। সেম ডাটা তুমি যে এখানে যেগুলো বসাচ্ছ, সেম ডাটা তোমাকে আবার অয়েলার্স ফর্মুলার ক্ষেত্রে বসাতে হবে। অয়েলার্স ফর্মুলার ক্ষেত্রে অত ঝামেলা নেই। ইটা কনসিডার করে নেবে 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। 2 × 10⁶ হবে যদি ওটা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হয়। এখানে নিউটন পার মিলিমিটারই করতে হবে, 2 × 10⁵ ধরে নেবে। আইটা এই যেখানে বাড়ি করছো, নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দাও। ইটা এই অঙ্কটার ক্ষেত্রে কী ধরতে বলেছে বলো তো? আচ্ছা, ইটা এই অঙ্কের ক্ষেত্রে অন্য কিছু ধরতে বলেছে, তাকে এক্সট্রা করে বলে দিয়েছে 8 × 10⁴ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা একটা অন্য কিছু মেটেরিয়ালস। আচ্ছা, এটা হচ্ছে কাস্ট আয়রন, তার জন্য একটা আলাদা ভ্যালু বলে দিয়েছে। 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার হচ্ছে তোমার ইয়ের ক্ষেত্রে, মাইল্ড স্টিলের ক্ষেত্রে। বুঝতে পারলে না কিছু অসুবিধা হচ্ছে বলো? বলো, কিছু অসুবিধা থাকলে বলো বস। পেরেছো আশা করি। আপাতত বোঝা গেছে, কিন্তু নিজেকে করতে হবে, করে করতে আটকালে হবে, তখন বলতে পারবো। না করলে হবে না বাবু, না করলে সত্যিই হবে না। কালকে বেলার দিকে এই ভিডিও, আগের ভিডিও দিয়ে দিচ্ছি, করে দেখো, আমাকে রোববার দিন ইনফর্ম করো, আমি রোববার বলে অন্য জিনিসে ঢুকবো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আর কারোর কিছু নিয়ে বলার আছে? না, আগের দিনের ওই অঙ্কটা বলে দাও। কোনটা? ভালো ছিল, একটা সলিড ছিল বললাম 9.3। এইটাই তো বললাম যে এই অঙ্কটার মাধ্যমে ওই অঙ্কটা করাবো পরের দিন। কিছু না, এই সেম মাইনাস করা ইয়ে, একবার ভালো করে দেখো, আর একবার দেখো, নাহলে তো বলেই দেবো নেক্সট দিন আমাকে করাতেও হবে। মাইনাস করা ছাড়া আর কিচ্ছু না, নিয়মই তাই। এগুলো এমন জিনিস না, এইসব জিনিসগুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে হয়, নাহলে এই জিনিসগুলো হতে চায় না। এইসব অঙ্কগুলো কী হয়, দেখে মনে হয় সহজ, আমি পারবো, চলো ঠিক আছে, কিন্তু অঙ্কগুলো না ওই মানে ওই পারবো কনফিডেন্সের চোটেই হারিয়ে যায়। এক্সাম এখন টাইট করে দিয়েছে তো, নাহলে আগে এত অসুবিধা হতো না।